নমস্কার। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমি চন্দন। মানে নিয়মিত নিন্দুকের ডায়েরি নিয়ে আসা হচ্ছে না বিভিন্ন কারণে, কিন্তু আজ থেকে আবার নিন্দুকের ডায়েরি নিয়মিত আসবে। আজকে আমার আলোচনার বিষয়টা বইমেলা এবং আমাদের সমকালীন শিক্ষা ব্যবস্থা। এখন বইমেলা কেন বলছি, যে 76 সালে বইমেলা শুরু হয়েছিল। তার আগে কলকাতা পুস্তক মেলা বলে একটা মেলা হতো রবীন্দ্র সদনের উল্টো দিকের মাঠে, আপনারা সকলেই জানেন। পরবর্তীতে গিল্ড, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড যখন কলকাতা পুস্তক বইমেলা শুরু করেন, তারপরে আমার পশ্চিমবঙ্গের সরকার, তৎকালীন সরকার গিল্ডের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় এই বইমেলা একটাই বইমেলাতে পরিণত করেন সেই বইমেলাকে, এবং যেটা কলকাতা বইমেলা রূপে পরিচিত হয় এবং ধীরে ধীরে সেটা আন্তর্জাতিক রূপ পায়। এই বইমেলার আবহে দাঁড়িয়ে আমরা খুব আনন্দিত এই কারণে যে গিল্ড যে হিসেব দিচ্ছে, তাতে মানে গিল্ড মানে আয়োজকেরা যে হিসেব দিচ্ছেন, এবং বিভিন্ন জেলার থেকে যেমন ধরুন পানিহাটি উৎসব ও বইমেলাতে যে হিসাব পাওয়া গেছে, তাতে বিক্রেতারা ভীষণ খুশি, মানে পুস্তক প্রকাশকেরা ভীষণ খুশি হয়েছেন। যারা বই বিক্রি করতে এসেছেন তারা খুব খুশি হয়েছেন। এই কারণে তারা জানিয়েছেন আমাদের ক্যামেরার সামনে যে বই বিক্রি বেড়েছে, অর্থাৎ এবছর সন্তোষজনক বই বিক্রি হচ্ছে। কলকাতা বইমেলার থেকেও কিন্তু আমরা একই রিপোর্ট পাচ্ছি। আমাদের যিনি বইমেলা কভার করছেন শ্যামলবাবু কিন্তু তার যে প্রতিবেদনগুলোতে আমাদের কাছে এই তথ্য পৌঁছে দিচ্ছেন যে বই বিক্রি বেড়েছে। অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত মানে আহ্লাদিত হওয়ার মতন খবর বটেই যে বই বিক্রি বেড়েছে, অন্তত পক্ষে আজকের সময় দাঁড়িয়ে। কিন্তু বই বিক্রি বাড়া আর পাঠক বাড়া এটা এক কিনা, এটা কিন্তু আমরা ভেবে দেখিনি। ঠিক কোন মাত্রার বই বিক্রি বেড়েছে, মানে কোন মাত্রা বলতে কোন বিষয়ের বই বিক্রি বেড়েছে, কি কি বই বিক্রি বেড়েছে, কেমন ধরনের বই বিক্রি বেড়েছে, নতুন লেখকদের বই কতটা বিক্রি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু তার কোনো পরিসংখ্যান আমরা জোগাড় করতে পারিনি, বা সেরকম কোনো তথ্য আমাদের সামনে গিল্ডের পক্ষ থেকে বা ধরুন অন্যান্য যে বই মেলাগুলো হয় অথবা প্রকাশকদের পক্ষ থেকে তুলে ধরা হয়নি। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে যে সাম্প্রতিক কালে যারা লিখছেন, প্রচেত গুপ্ত, সরঞ্জিৎ চক্রবর্তী, এরকম দু একজন ছাড়া নতুন যে লেখকদের বই, তাদের বই বিক্রি বোধহয় সেরকম বাড়েনি। সেই সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ মানে আমি শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর বলা উচিত ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু, এদের বই নিয়েই আমরা কিন্তু ঘোরাফেরা করছি। আমরা সেই আঙিনার থেকে বেরোতে পারছি না যেখানে নবনীতা দেবসেন, যেখানে মিতিন মাসি, এদের এই গণ্ডির বাইরে আমরা বেরোতে পারছি না। রবীন্দ্রনাথ কিন্তু আগেই বললাম। কিন্তু প্রচুর নতুন সাহিত্য রচনা হচ্ছে, নতুন আঙ্গিকের সাহিত্য রচনা হচ্ছে। সেই সম্পর্কে আমাদের খোঁজ খবর কতটা, সে বিষয়ে আমাদের কোনো সম্যক ধারণা নেই, কারণ কিরকম কোনো পরিসংখ্যান নেই। আর যে বই বিক্রি হচ্ছে বলা হচ্ছে, ধরুন রবীন্দ্রনাথ বিক্রি হচ্ছে, রবীন্দ্র রচনাবলী বিক্রি হচ্ছে, আপনার বঙ্কিম রচনাবলী বিক্রি হচ্ছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই বিক্রি হচ্ছে, প্রথম আলো বিক্রি হচ্ছে, সুনীল গাঙ্গুলি সমগ্র বিক্রি হচ্ছে, শিবরাম চক্রবর্তীর সমগ্র বিক্রি হচ্ছে। এবছর অবশ্যই সুকুমার রায়ের ওপর সবার একটা ঝোঁক। আমরা কলকাতার দুর্গাপুজোতেও দেখেছি, দুর্গাপুজোর সময় সেখানেও সুকুমার রায়কে নিয়ে থিম হয়েছে, কারণ ওনার মৃত্যুর শতবর্ষ এবং আবোল তাবোলের প্রকাশের শতবর্ষ। সব মিলিয়ে একটা বই বই গন্ধ আমাদের চারিধারে। কিন্তু সেই বই কি পড়া হচ্ছে? এখন অনেকেই বলছেন, যারা এই বিষয়টাকে নিয়ে চর্চা করেন, যে বই কেনাটা না এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। যে আমি বই মেলায় যাইনি, এটা যদি বলি যে না আমি এবার জানিস তো এবার আমি বই মেলায় যেতে পারিনি, তো বলছেন যে সমাজ থেকে নাকি ব্রাত্য হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যে কি বলে চন্দন, বই মেলায় যায়নি, মানে কেন সাংঘাতিক একটা অপরাধ হয়ে গেছে আর কি। মেলা বই তো সারা বছর পাওয়া যায়, কিন্তু বই মেলা মানে হচ্ছে যেখানে বইয়ের সাথে সাথে আরো অনেক অনেক অনুষঙ্গ। যেমন ধরুন লিটল ম্যাগাজিন সারা বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ঘড়ি, আংটি,
অনেক সময় জমি জমা বেচেও প্রকাশ হয়, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, বা হতো। এখন তাদের অনেকটাই স্থিতিশীল, তারা প্রচুর প্রচুর পরিমাণে লিটল ম্যাগাজিন, কিন্তু সেই লিটল ম্যাগাজিনগুলোকে যদি আপনার পড়তে হয়, আপনাকে সেগুলোকে দেখতে হয়, তার গন্ধ শুকতে হয়, তার ভেতরে কি আছে সেটা জানতে হয়, তাহলে কিন্তু একসাথে লিটল ম্যাগাজিন, কলকাতার পাতিরাম বাদ দিলে আর কোনো বই মানে আলাদা করে কোনো দোকান নেই যেখানে সমস্ত লিটল ম্যাগাজিনগুলো আপনি একসাথে পেতে পারেন। তাও পাতিরামেও কিন্তু কলকাতা এবং মফস্বলের সংলগ্ন মফস্বলের বই বেশি পাওয়া যায়। কোচবিহার বলুন, ত্রিপুরা বলুন, যেখানে বাংলা ভাষার চর্চা হয়, আমি বাংলা নিয়ে যেহেতু কথা বলতে বসেছি, সেইখানকার লিটল ম্যাগাজিন কিন্তু আমাদের কলকাতায় সহজলভ্য নয়। কিন্তু এই বইমেলায় গেলে কিন্তু সেই লিটল ম্যাগাজিন আন্দোলনের একটা গন্ধ, একটা একটা উদ্দীপনা, সেটা গায়ে মাখা যায়। যেমন ধরুন ত্রিপুরা, আমার বেশ কিছু বন্ধু থাকেন ত্রিপুরাতে, তারা একটা জায়গায় বসবাস করেন, সেখান থেকে নিয়মিত তারা ফোল্ডার আকারে পত্রিকা প্রকাশ করেন। সেই জায়গাটার নাম কবিতা উপত্যকা। এমনটা আমি গুগলে সার্চ করে পাইনি, কিন্তু তারা তাদের ঠিকানায় লেখেন যে পোস্ট কবিতা উপত্যকা। এই নানান ধরনের যে অনুষঙ্গ বইমেলার, সেগুলো কিন্তু বইমেলার মাঠে না গেলে পাওয়া যায় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বইমেলা কি তার চরিত্র হারিয়েছে? আমরা তো হারিয়েছি, সেটা কথা না। হারিয়েছি কিভাবে হারিয়েছি সেটা আসছি। আসলে বইমেলাটা যখন আমাদের শহরের প্রাণকেন্দ্রে ছিল, পরিবেশবিদেরা যখনও এই কলকাতা বাঁচানোর আন্দোলনে বইমেলাটাকে কলকাতার প্রাণকেন্দ্র থেকে সরিয়ে দিতে পারেননি, ততক্ষণ পর্যন্ত বইমেলার যে সাংঘাতিক একটা গন্ধ ছিল, বই বই গন্ধ, সেটা বোধহয় ওই সল্ট লেক স্টেডিয়াম, কখনো কখনো মিলনমালা প্রাঙ্গণ, বা অধুনা যে বইমেলার জন্য স্থায়ী জায়গা তৈরি করা হয়েছে, সেখানে অনুপস্থিত। কারণ যে বিস্তীর্ণ এলাকা এবং যাতায়াতের যে বিশাল সুযোগ, মানে সুবিধা ছিল কলকাতার প্রাণকেন্দ্রে হওয়ার ফলে কলকাতা বইমেলা, সেই সুযোগটা হারানোর ফলে আমার মতন আরো অনেক হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বাঙালি কিন্তু বইমেলায় নিয়মিত যে যাতায়াতটা ছিল সেটা তাদের কমে গেছে বা বন্ধ হয়ে গেছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে বই বই গন্ধ, যে আমরা যারা এই গন্ধ শুকতে ভালোবাসি, নতুন বইয়ের গন্ধ শুকতে ভালোবাসি, তাদের কাছে মনে হচ্ছে যে নতুন কিছু আর আমরা পাচ্ছি না। নতুন কিছু পাচ্ছি না মানে এত কবিতা, এত নতুন গল্প, গল্পের নতুন ফর্ম, অনুগল্প, পরমাণু গল্প, বা একদম 4 লাইনের গল্প ইত্যাদি, বিভিন্ন ফর্মের কবিতা, বিভিন্ন ফর্মের গল্প, বিভিন্ন ফর্মের উপন্যাস ছেয়ে যাচ্ছে। কিন্তু মুশকিলটা হয়েছে কি, যে আমরা কেউ ভাবছি না, আমরা কেউ আমাদের সাহিত্য সম্রাটের একটা কথা মাথায় রাখছি না। মানে আমরা যারা নতুন লিখি ঠিকই আর কি, বা আপনারা যারা নতুন লেখেন থেকে, যে একটা লেখা লিখে অন্তত পক্ষে বঙ্কিমচন্দ্রের ভাষায়, ঋষি বঙ্কিমচন্দ্র বলুন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ভাষায় বলুন, যে সেটাকে অন্তত পক্ষে 10 বছর থেকে 12 বছর বালিশের তলায় রেখে দেওয়া উচিত। এবং তারপরেও যদি মনে হয় যে না, এই লেখাটা তো আমি ভালো লিখেছিলাম, তবেই সেটা প্রকাশ হওয়া উচিত। কারণ কাল উত্তীর্ণ হলো, একটা কাল, 12 বছর একটা সময়, সে অতিক্রম করার পরে কবির বা সাহিত্যিকের নিজের মনে হচ্ছে না লেখাটা তো ঠিক লিখেছিলাম সেই সময় দাঁড়িয়েও, আজকেও তো এই লেখাটার একটা মূল্য আছে। সেটা আর হচ্ছে না। কতক্ষণে লিখবো আর কতক্ষণে ফেসবুকে পোস্ট করবো। আপনি যে দুটো মানে মলাটের ভেতরে 20টা 25টা 30টা 40টা কবিতা যে আপনি প্রকাশ করলেন, লিটল ম্যাগাজিনের আকারে হোক বা বইয়ের আকারে হোক, সেগুলো আমাদের আগে পড়া হয়ে যাচ্ছে। কারণ আমরা ফেসবুকের মধ্যে বা কখনো কখনো একদম ব্যক্তিগত স্তরে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কবিতাগুলো আমরা আগেই পড়ে ফেলছি। তার জন্য সেই যে মজাটা ছিল, যে আবিষ্কার করার মজাটা ছিল, যে এবছর বইমেলায় নতুন আবিষ্কার কি, আমার বেশ মনে আছে যে
প্রত্যেক বছর বইমেলায় আমরা নতুন নতুন একজন না একাধিক কবিকে, একাধিক গল্পকারকে, একাধিক ঔপন্যাসিককে ওই আনন্দবাজারের স্টলে নয়, আজকালের স্টলে নয়, ডেজের স্টলে নয়, শৈব্যার স্টলে নয়, লিটল ম্যাগাজিনের স্টলে গিয়ে আবিষ্কার করতাম। আরে বাপরে বাপ, এটা কি একটা বিস্ফোরণ। রঞ্জন গোস্বামী, আমি বেলঘরিয়ার শহীদ রঞ্জন গোস্বামীর কথা বলছি না, ইছাপুরের রঞ্জনদার কথা বলছি। এটা বিস্ফোরণ। রঞ্জনদার একটা বই হাতে পেয়ে আমার মনে হলো যে এখানে একটা বিস্ফোরণ ঘটে গেল। তো এখন হয়েছে কি, আমরা মানুষেরা স্বাভাবিকভাবেই না অলস। আমাদের যে স্বাভাবিক প্রবৃত্তি সেটা দেখবেন আমরা একটু অলস প্রকৃতি। অর্থাৎ যদি আমার খাওয়া দাওয়া ঠিক মতন জুটে যায়, আমার যদি একটু একটু স্বাচ্ছন্দ্যে আমি থাকি, তাহলে আমি আমার আর এর থেকে বেশি কাজকর্ম করতে চাই না, যেটা বাঙালিদের মধ্যে আরো বেশি। তো এখন বই পড়লে কি হয়, ধরুন আপনি একটা যে কোনো গল্পই পড়ুন না কেন, ধরুন খুব বিশ্ববিখ্যাত চলচ্চিত্র, আবার ততোধিক বিখ্যাত উপন্যাস হচ্ছে আমাটির ভেপু, যেটা পথের পাঁচালী। তো সেখানে বিভূতিভূষণ কি লিখছেন যে দুর্গা দৌড়চ্ছে, তার পেছনে অপু দৌড়চ্ছে, সামনে কাশবন, তার অনেক দূর থেকে একটা ট্রেন চলে যাচ্ছে, কুচিকিচিক শব্দ করতে করতে, ধোঁয়া, সেই তখন আপনার স্টিম ইঞ্জিন, তার থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই যে শব্দগুলো আপনি যখন পড়ছেন একটা বইয়ের মধ্যে এক মনে, তখন কিন্তু দুটো কাজ আপনার একসাথে হচ্ছে। একদিকে আপনি পড়ছেন, পাশাপাশি যে দৃশ্যকল্পটা আপনার মস্তিষ্কে তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে অপুর দুর্গার দৌড়ে যাওয়া, পেছনে অপুর দৌড়ে যাওয়া, এই দৃশ্যকল্পটা আমাদের মাথার মধ্যে তৈরি হচ্ছে। যে কোনো গল্প, যে কোনো, আপনি শঙ্করের যে কোনো গল্প পড়ুন, উপন্যাস পড়ুন, সুনীল গাঙ্গুলির যে কোনো কবিতা পড়ুন, গল্প পড়ুন, সমরেশ মজুমদারের বা সমরেশ বসুর। আমার খুব মনে পড়ে যে খুব অল্প পঠিত একটা গল্প সমরেশ বসুর, একটি চৌরজনক বেশ্যার গল্প। সেই গল্পটা যখন আমরা পড়লাম প্রথমবার, ওনার ছোট গল্প সংকলনের মধ্যে রয়েছে, তখন একটা বিস্ফোরণ হলো আমাদের মধ্যে। তাই তো আমরা এইভাবে কখনো ভাবিনি। দুজনেই সমাজ পরিত্যক্ত মানুষ। সে দুটো মানুষ যখন এক জায়গায় গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে দুজনে মেলে, তখন তাদের মধ্যে তাদের কি কথোপকথন হতে পারে, তাদের ভাব বিনিময় কি হতে পারে। অথবা ধরুন শিশির কুমার দাস যখন দেশ পত্রিকাতে ধারাবাহিকভাবে লিখছেন অলৌকিক সংলাপ, যখন আমরা সেখানে পাচ্ছি দুই মাতৃঘাতী, অরিস্থোস আর পরশুরাম, এক গ্রিক পুরাণের, আরেক হচ্ছে ভারতীয় পুরাণের। সে দুটো মানুষ যখন একটা পর্বত শৃঙ্গের উপরে তাদের দেখা হয়ে যাচ্ছে কাল্পনিক, তখন তাদের মধ্যে কি কনভারসেশন হচ্ছে, কি কথোপকথন হচ্ছে, বিস্ফোরণ ঘটছে আমাদের মনের মধ্যে। আমরা কিন্তু এগুলোকে এখনো পর্যন্ত সিনেমায় পাইনি, আমরা এগুলোকে কিন্তু এখনো পর্যন্ত আপনার পর্দায় পাইনি, সিরিয়ালে পাইনি। আমাদের এগুলো যদি পড়তে হয়, বইয়েই পড়তে হবে। কিন্তু যখন বইয়ে পড়ছি, আমরা কল্পনা করছি যে একটা গ্রিক রাজপুত্র অরিস্থস, সে তার মাকে হত্যা করেছে। সে তার মাকে হত্যা করেছে এই কারণে যে তার মা তার পিতাকে হত্যা করেছিল। আরেকদিকে ভারতীয় পুরাণের পরশুরাম, সেও তার মাকে হত্যা করেছে, কারণ সে পিতৃ আদেশ পালন করেছিল। এই দুই মহাবীর, দুজনেই তো আমাদের কাছে, আমাদের পুরাণে বীর, পরশুরাম, অরিস্থস। সেই দুই বীর যখন একটা জায়গায় হচ্ছে, তখন আমরা যখন পড়ছি ওই অলৌকিক সংলাপ, তখন কিন্তু আমাদের চোখের সামনে, আমাদের মস্তিষ্কে একটা ছবি তৈরি হচ্ছে, সাংঘাতিক একটা ছবি তৈরি হচ্ছে, মস্তিষ্কে একটা বিস্ফোরণ ঘটছে। সেই জায়গাটা আমরা আর যেতে চাইছি না। অর্থাৎ আমাদের মস্তিষ্ককে আমরা আর খাটাতে চাইছি না। বরং কি হচ্ছে দেখবেন, এখন ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন, কেউ গল্প পাঠ করছে, আমি মনোযোগ দিয়ে শুনছি। কারণ কি, একটা কাজ আমাকে করতে হচ্ছে না, পড়ার যে পরিশ্রম সেটা আমাকে করতে হচ্ছে না, স্বাভাবিক অলস বাঙালি। অথবা এই ছোট ছোট যে গল্পগুলো, সেগুলোকে নিয়ে ছোট ছোট নাটিকা তৈরি করা হচ্ছে, কেউ বলছেন শর্ট ফিল্ম ইত্যাদি বিভিন্নভাবে। সেখানে আমার কোনো কাজটাই করতে হচ্ছে না, আমি দেখছি শুধু, আমার দেখার আনন্দ,
কিন্তু দেখার আনন্দের সঙ্গে যেটা হারাচ্ছি আমি, সেটা হচ্ছে আমার মনন বা চিন্তনের বিকাশের যে ধারা বা প্রবৃত্তি, সেটাকে আমরা হারাচ্ছি। অর্থাৎ আমি যখন ছোটবেলায় পড়ছিলাম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, একদম চোখ বুজেই বলি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দেখুন আমার চোখের সামনে ভাসছে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। আমার আমার চোখের সামনে একটা দৃশ্যকল্প ভেসে আসছে। এর কোনো বিকল্প হতে পারে না। যে কারণে বাংলা যখন সিনেমা তৈরি করা শুরু হলো, তখন বাংলা সিনেমা মূলত ছিল সাহিত্য নির্ভর। পৃথিবীর অন্য সমস্ত সিনেমা সিনেমা, কিন্তু বাংলা সিনেমা হচ্ছে বাংলা বই। তুই ওই বইটা দেখেছিস? মানে আমি কি বলছি, যে ধরুন একটা বিখ্যাত উপন্যাস তনয়া শঙ্করের, অথবা ধরুন আহ আমার সেটা বসে আমি ভুলে যাই নামগুলো, চৌরঙ্গী। আমি আগে পড়েছি, পড়ে আমার মনের মধ্যে একটা দৃশ্যকল্প তৈরি হয়েছে। আমি কিন্তু সেই দৃশ্যকল্প বা আমার মানে মস্তিষ্কের পরিশ্রম করে সেই দৃশ্যকল্প তৈরি করেছি। তারপরে যখন এই সেগুলো চলচ্চিত্রায়িত হচ্ছে, সেগুলো অবশ্যই আমার কাছে বই। কারণ আমি মিলিয়ে নিচ্ছি, আমি নিজেকে মিলিয়ে নিচ্ছি যে আমি যেরকম ভাবে চরিত্রটাকে ভেবেছিলাম, আর যে চরিত্রটা আমার সামনে উত্তম কুমার করছেন বা সৌমিত্র চট্টোপাধ্যায় করছেন বা অন্য যে কেউ করছেন বা মিঠুন চক্রবর্তী করছেন, তনয়া মিঠুন চক্রবর্তী করেছিলেন, তো সেগুলো আমার সঙ্গে মিলছে কিনা। না মিললেই আমি আবার রিভার্স করছি যে না, আমাকে আইদার বইটার একবার পড়তে হবে যে আমি কোথাও ভুল ভুল পড়েছিলাম কিনা। তখন আমার মনে হচ্ছে যে না, আমি একটু দেখি তো চিত্রনাট্যটা কিভাবে লেখা হয়। এই যে ক্রমশ যেহেতু পড়েছিলাম, পড়ার অভ্যাস, সেটার থেকে দেখার অভ্যাস, সে দেখতে দেখতে আমার মনে হচ্ছে যে আমার আরেকটু জানা দরকার। জানতে গিয়ে দেখলাম যে আমি যে মূল গল্পটা পড়েছিলাম, আর সেটা যখন চলচ্চিত্রায়িত হচ্ছে, তখন তার মধ্যে একটা অবশ্যম্ভাবী একটা গ্যাপ চলে আসছে। সেই গ্যাপটা কেন আসছে? সেই গ্যাপটা আসছে যে চলচ্চিত্র, তার একটা আলাদা শর্ত আছে, তার একটা নিজস্ব ভাষা আছে। আর সাহিত্য, তার একটা নিজস্ব চরিত্র আছে, একটা নিজস্ব ভাষা আছে। এই দুটো কখনো এক জায়গায় এসে মেলে না, কিন্তু এই দুজন দুজনের পরিপূরক। আজকে শরৎচন্দ্রের দেবদাস যখন আমরা পড়ি, তখন যে দেবদাসের ছবি আমরা দেখি, সেটা অবশ্যই শাহরুখ খান নয়, অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায় নয়। আমাদের কাছে একটা অন্যরকম একটা ভাবনা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেটাই যখন আবার চলচ্চিত্রায়িত হয়, সেখানে কখনো সৌমিত্র চট্টোপাধ্যায় আসেন, কখনো প্রসেনজিৎ আসেন বা তাপস পাল আসেন, কখনো শাহরুখ খান আসেন, কখনো দিলীপ কুমার আসেন। অজস্র অজস্র মানুষ অজস্রবার এই সিনেমা এই সাহিত্যটা নিয়ে চলচ্চিত্র করেছে। কিন্তু আমার যদি পড়ার অভ্যাসটা বাদ দিতাম, তাহলে কিন্তু আমার কাছে যে এই যে চিন্তনটা, আমার নিজের আঁকা যে ছবিটা, আমার নিজের ভাবনায় যে আমি উপন্যাসটাকে, গল্পটাকে, কবিতাটাকে ভেবে রেখেছি, সেটা যেমন ধরুন শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে লিখছেন, কেন লিখছেন, আমাকে জানতে হবে। আমি জানবো না, আমি কি করব? না, একদম কালজয়ী একটা সৃষ্টি করে গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আমি তার শেষের কবিতার যে আমার এখন যে ভার্সানটা পাওয়া যায়, ইউটিউবে খুঁজলেই পাবেন, তখন ক্যাসেট ছিল, বিকাশ রায়ের গ্রন্থনায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, আপনার অসাধারণ একটা শ্রুতি নাটক বা শ্রুতি কাব্য। কিন্তু সেখানে যদি আপনি শেষের কবিতা শুনে ওখানে শেষ করে ফেলেন, তাহলে অমিতকে, লাবণ্যকে, কেটিকে আপনি কিন্তু মিস করে যাবেন। কারণ আপনি যখন পড়ছেন, আপনি যখন শেষের কবিতার একটার পর পাতা উল্টাচ্ছেন, তখন আপনি একটা নতুন রবীন্দ্রনাথকে আবিষ্কার করছেন। ওটার মধ্যে কিন্তু নতুন রবীন্দ্রনাথকে আবিষ্কার করতে পারছেন, ওটা একটা শ্রুতি কাব্য। হ্যাঁ, অবশ্যই ভীষণ ভীষণ ভালো, কিন্তু রবীন্দ্রনাথকে আমি ওখানে নতুন করে আবিষ্কার করতে পারছি না।
যেখানে নিবারণ চক্রবর্তীর চরিত্রটাকে এনে রবীন্দ্রনাথ নিজেকে নিজে ভাঙছেন। ওই 82 বছর বয়সে একটা মানুষ নিজেকে নিজে ভাঙছেন, এটা যদি আমি ওই বইটা না পড়ি আমি কিছুতেই উপলব্ধি করতে পারবো না। কারণ কারোর সাধ্য নেই যে পাঠকের সঙ্গে লেখকের যে সম্পর্ক, আত্মার যে সম্পর্ক তৈরি হয় একটা বইয়ের মাধ্যমে, কতগুলো অক্ষরের মাধ্যমে। একটা বই মানে কি কিছু অক্ষরের সমষ্টি, তো এর বেশি তো কিছু নয়। আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি নিয়ে বসে আছি, কি এটা? কিছু অক্ষরের সমষ্টি। কিন্তু সেই অক্ষরের সমষ্টি যে আমাদের শরীরের মধ্যে যে অনুরণন ঘটায়, সেটাই তো সাহিত্য। সেটা কবিতা হতে পারে, উপন্যাস হতে পারে, প্রবন্ধ হতে পারে, বড় দীর্ঘ কবিতা হতে পারে, মহাকাব্য হতে পারে। কিন্তু আমাদের সেই ক্লান্তি বোধ, যে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি, আমরা কি করছি না, আমাদের সামনে যেটা ভিজুয়াল আর্ট আমি বলছি, যে আমরা যেটাকে দেখতে পাচ্ছি, আমার অন্ততপক্ষে একটা পরিশ্রম করতে হচ্ছে না। আমি শুনছি, আপনি ধরুন সামনে আমার মোবাইল ফোনটাতে শেষের কবিতাটাকে বাজিয়ে দিলাম ইউটিউবে, আমি শুনছি, কিন্তু আমি রবীন্দ্রনাথকে আবিষ্কার করতে পারছি না। মস্তিষ্কটাকে চালনা না করলে আমরা সাহিত্যর যে মূল রস, তার থেকে অবশ্যই যাকে বলে বঞ্চিত হব, এবং সেটা আমরা নিজেরা করছি। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, যে বই বিকৃত বাড়লো কিন্তু পাঠক কি বাড়লো? যেমন ধরুন বলি, প্রসঙ্গত কথাটা আসে, যেহেতু 7 নিউজ নেটওয়ার্ক এবার সুকুমার মেলা, নবম সুকুমার মেলার অন্যতম প্রযোজক ছিলেন, তাদের এতে পৃষ্ঠপোষক ছিলেন, সুতরাং এখানে বসে সুকুমার মেলা নিয়ে আলোচনা করলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আমরা 100 বছর, যেহেতু এবার আবোল তাবোল প্রকাশে, আমরা 100 জন বাচ্চাকে আবোল তাবোল উপহার দিয়েছি। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, তার মধ্যে 90 জন বাচ্চাই আবোল তাবোলের 2টোর বেশি কবিতা পড়বে না। ওই সৎপাত্র বা গোপচুরি অথবা কুমড়ো পটাশ এর বাইরে যাবে না, কারণ তাদের সেই সময়টাই দেয়া হবে না। তাদের এত দিকে তাদের বিভিন্নভাবে তাদের ব্যস্ততা এখন। পাশাপাশি বাংলা ভাষার উপর নেমে আসা একটা তীব্র আক্রমণ। আমি যখন বইমেলা নিয়ে কথা বলছি, তখন আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, যে দেখুন, যে বইমেলা 76 সাল থেকে আজ পর্যন্ত কারা কারা উদ্বোধক ছিলেন, এটা আমাদের জানার খুব দরকার। কারণ আমাদের বইমেলাটা কলকাতা আন্তর্জাতিক বইমেলা হওয়ার আগের থেকেই বইমেলার প্রত্যেক বছর একটা থিম কান্ট্রি বা ভাবনার দেশ, অর্থাৎ সেই দেশকে, সেই দেশের সাহিত্যকে, সেই দেশের সংস্কৃতিকে বা সংস্কৃতির সঙ্গে আমাদের আপামর বাংলার বা বাঙালির পরিচয় করিয়ে দেওয়ার একটা সেতুবন্ধনের কাজ করতো কলকাতা বইমেলা, এখনো করে থাকে। প্রথম বইমেলার উদ্বোধন করেছিলেন তৎকালীন রাজ্যপাল 1976 সালে এল ডায়াস। 77 সালে বইমেলার উদ্বোধন করেছিলেন মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী। 78 সাল সরকার পরিবর্তন, বইমেলার উদ্বোধন করলেন বাংলা সাহিত্য যাকে ছাড়া অপূর্ণ সেই মানুষ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 79 সালে করলেন তুষারকান্তি ঘোষ। 80 সালে করলেন ভবতোষ দত্ত, অর্থনীতিবিদ। 81 সালে করলেন অমর্ত্য সেন, অর্থনীতিবিদ। 82 সালে করলেন প্রতুল চন্দ্র গুপ্ত, প্রাবন্ধিক। 83 সালে করলেন দেবীপদ ভট্টাচার্য। 84 সালে করলেন হিন্দি সাহিত্যের একজন কালজয়ী সাহিত্যিক মুলুক রাজ আনন্দ,
85 সালে করলেন রমা রঞ্জন মুখোপাধ্যায়। 86 সালে করলেন তৎকালীন রাজ্যপাল সৈয়দ নুরুল হাসান। 87 সালে করলেন অর্থনীতিবিদ অসীম দাশগুপ্ত। 88 সালে করলেন রাজা রামান্না। 89 সালে করলেন অ্যান্ড্রে লেভিন। 90 সালে করলেন অসীমা চট্টোপাধ্যায়। 91 সালে করলেন বি.ডি. নাগ চৌধুরী। আপনারা জানেন যে ওই চাঁদ মামা বইটা বেরোতো, ওই 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 যে প্রকাশনা, সেই তাদের মধ্যে একজন বি.ডি. নাগ চৌধুরী, বিশিষ্ট আপনার সাহিত্যিক বলা চলে, সাহিত্যসেবী বলা চলে। 92 সালে আবার অর্থনীতিবিদ অম্লান দত্ত। 93 সালে চলচ্চিত্রকার মৃণাল সেন। 94 সালে ইউ.আর. অনন্তমূর্তি। 95 সালে রঘুনাথ রেড্ডি। 96 সালে তপন রায় চৌধুরী। 97 সালে জাঁক দাঁড়িদা। 98 সালে অ্যালান গ্রে। 99 সালে শামসুর রহমান। 2000 সালে চিন্তামণি কর। 2001 সালে পেরে ভিসিয়ান। 2002 সালে রীতা রহমান। 2003 সালে লুই তেলেদো সাঁদে। 2004 সালে রাউল জুরিটা। 2005 সালে ড্যানিয়েল পেনাক। 2006 সালে মারিয়া ফার্নান্দো সান্দিগো। 2007 সালে টমাস কেনলি। 2008 সালে পল থেরক্স। 2009 সালে আলেকজান্ডার ম্যাক কল স্মিথ। 2010 সালে জর্জ ভলপি। 2011 সালে রিচার্ড ফোর্ড। 2012 সালে ভেপে সেভারগিনি। 2013 সালে আনসি মুজ্জান। 2014 সালে মমতা ব্যানার্জি, এবং তার থেকে আজ পর্যন্ত 24 পর্যন্ত, অর্থাৎ 2014 থেকে 11 বছর হয়ে গেল, 24 পর্যন্ত মমতা ব্যানার্জি। কিন্তু বইমেলাটা আমাদের কাছে রয়ে গেছে, কিন্তু বইমেলাটা কি তার চরিত্র হারিয়েছে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর যেটা আমি শুরুতেই বলেছিলাম যে বই তো বিক্রি বাড়লো, বই পড়ছে কি? আমার মনে হয় পড়ছে না। কারণ একটা মানুষ যদি বই পড়ার অভ্যাস তার থাকে, যে কোনো বই, সেটা উপন্যাস হতে পারে, গল্প হতে পারে, সেটা কবিতা হতে পারে, বড় কবিতা, ছোট কবিতা, লিটল ম্যাগাজিন, যে কোনো, যা কিছু হতে পারে, তাহলে তার মধ্যে তার কথাবার্তা, তার যে ভাব প্রকাশের যে অনুভূতি, সেটা খুব মার্জিত হবে এমন কথা নয়, কিন্তু সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা কিন্তু পড়াশুনো করে, লেখাপড়া নয়। লেখাপড়াটা হচ্ছে ওই আপনি বিএ, বিএসসি, এমএ, এমএসসি করছেন, ওটা হচ্ছে লেখাপড়া। কিন্তু এই পড়াশুনোটা আমাদেরকে শেখায়। আজকে রবীন্দ্রনাথ আমাকে শেখান, আমাকে ধরুন বঙ্কিমচন্দ্র আমাকে শেখান, আমাকে সুনীল গাঙ্গুলি শেখান, আমাকে জয় গোস্বামী শেখান, আমাকে আজকে শ্রীজাত শেখান, পেরেড ভিসিয়ান শেখান, রীতা রহমান শেখান, লুই তেলেদা সাঁদে শেখান, আন্দ্রে লেভিন শেখান যে আমার ব্যবহার, আমার চিন্তা চেতনা কি হওয়া উচিত। আমাকে অম্লান দত্ত শেখান আমার অর্থনীতি কি হওয়া উচিত। একদম বিপরীত মেরুর দুজন মানুষ, অম্লান দত্ত, অমর্ত্য সেন, ভবতোষ দত্ত, একেবারে বিপরীত মানুষ। কিন্তু তাদের লেখা যখন আমরা পড়ি, তাদের অর্থনীতি যখন আমরা পড়ি, তখন আমরা আমাদের মতন করে একটা নতুন কিছু ভাবতে পারি। এবং যখনই আমাদের মধ্যে নতুন কিছু ভাবনার উদ্রেক হয়, যারে আমি তো এটা করিনি, বা আমি তো এটা জানতাম না, আমি যখন কিছু একটা জানলাম, তার যে আনন্দ, সেই আনন্দ আমাকে আমার ব্যবহারিক জীবনেও অনেকটা সংযত করে, অনেকটা ধৈর্যশীল করে। আমার যে বাক্য আমার মুখ দিয়ে বেরোয়, আমি যে কথাগুলো বলি, সেই কথাগুলো অনেক শালীন হয়, অনেক চলনসই হয়, এবং অবশ্যই অন্যকে না আঘাত দিয়ে হয়। কিন্তু যা চলছে এই সময়কালে দাঁড়িয়ে, তাতে কি আপনার মনে হয় যে এই লোকগুলো বই টই পড়ে?
আপনার কি একবারও মনে হয় না যে এই লোকগুলো বোধহয় রবীন্দ্রনাথ পড়েনি? মানে যারা খুব বড় মানুষ তাদের কথাই বলছি, আমার কথা ছেড়ে দিন, বা আমার সঙ্গে যারা থাকেন তাদের কথা ছেড়ে দিন। যারা খুব বড় মাপের মানুষ, যাদের কথা শুনবার জন্য আমরা সাগ্রহে অপেক্ষা করে থাকি, আপনারা হাজার হাজার টাকার এমবি মানে নেট পড়ান, সেই মানুষগুলো যখন কথা বলেন তখন কি মনে হয় যে এই মানুষগুলো প্রকৃত অর্থে বইটা পড়েছে, কিনেছে, সাজিয়ে রেখেছে? খুব আতঙ্কের বিষয়। আর আতঙ্কের বিষয় এইটা যে আমাদের ভাষার উপর, অর্থাৎ আমাদের বাংলা ভাষার উপর যে সাংঘাতিক একটা আক্রমণ নেমে আসছে, সেই আক্রমণ থেকে আমরা নিজেদের কিভাবে বাঁচাবো জানি না, কিন্তু রবীন্দ্রনাথকে আমরা আশ্রয় করতেই পারি। রাশিয়ার চিঠিতে তিনি লিখছেন, রাশিয়ার চিঠি প্রকাশকাল কত সাল যদি একটু দেখে নিই, ভুল বলতেন না বলার তাই যে দেখে নেওয়া ভালো। রাশিয়ার চিঠি যখন ভূমিকা লিখছেন 1930 সাল, আর আজকে আমি 2024 সালে দাঁড়িয়ে আছি। তো রবি ঠাকুর লিখছেন, আমাদের দেশে আধুনিক শিক্ষাবিধি বলে একটা পদার্থের আবির্ভাব হয়েছে, তারই নামে স্কুল কলেজ ব্যাঙের ছাতার মতন ইতস্তত মাথা তুলে উঠছে। এমনভাবে এটা তৈরি যে এর আলো কলেজি মণ্ডলের বাইরে অতি অল্পই পৌঁছয়। সূর্যের আলো চাঁদের আলোয় পরিণত হয়ে যতটুকু বিকীর্ণ হয় তার চাইতেও কম। বিদেশি ভাষার স্থূল বেড়া তার চারিদিকে। মাতৃভাষার যোগে শিক্ষা বিস্তার সম্বন্ধে যখন চিন্তা করি, সে চিন্তার সাহস অতি অল্প। সে যেন অন্তঃপুরিকা বধূর মতোই ভীরু। আঙিনা পর্যন্তই তার অধিকার, তার বাইরে চিবুক পেরিয়ে তার ঘুমটা নেমে পড়ে। মাতৃভাষার আমল প্রাথমিক শিক্ষার মধ্যেই, অর্থাৎ সে কেবল শিশু শিক্ষারই যোগ্য, অর্থাৎ মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা শেখবার সুযোগ নাই। সেই বিরাট জনসংঘকে বিদ্যার অধিকার সম্বন্ধে চির শিশুর মতোই গণ্য করা হয়েছে। তারা কোনো মতেই পুরো মানুষ হয়ে উঠবে না, অথচ স্বরাজ সম্বন্ধে তারা পুরো মানুষের অধিকার লাভ করবে। চোখ বুঝে এইটি আমরা কল্পনা করি। অর্থাৎ যেটা দেখুন লাস্ট লাইনে বলছে যে কোনো শেখার সুযোগ নেই। এই একটা বিরাট পরিবারে, মানে জনসংঘ পরিবার, এখানে জনসংঘ বলতে অন্য কিছু বুঝবেন না, রবীন্দ্রনাথ এখানে জনসংঘ বলতে মানুষের যে সমষ্টি তাকে বুঝিয়েছেন। তারা কোনো মতেই পুরো মানুষ হয়ে উঠবে না, মানে আমাদের শিক্ষার অভাবে, অথচ স্বরাজ সম্বন্ধে তারা পুরো অধিকার লাভ করবে, যেটা হয়েছে। অর্থাৎ 30 সালে রবীন্দ্রনাথ যেটা লিখছেন, আজকে 24 সালে দাঁড়িয়ে কিন্তু আমরা সম্যক তার যে রূপ সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা রুচিশীল একটা মানুষকে রুচিবোধ, একটা মানুষ তো জন্মেই তার কোনো রুচি থাকে না, তার রুচিটা তৈরি হয় তার পারিপার্শ্বিকতা, তার শিক্ষা, তার পড়াশুনো, তার লেখাপড়া, সব মিলে মিশে তৈরি হয়। আমি বারবার বলছি, পড়াশুনো আর লেখাপড়া কিন্তু এক জিনিস নয়। লেখাপড়া সবাই করে, ওই কলেজে গিয়ে ডিগ্রি নেওয়া, তারও বড় আরো পড়াশুনো করা, স্কুলে যাওয়া, এগুলো লেখাপড়া। পড়াশুনো মানে তার বাইরে। রাশিয়ার চিঠি আমার মনে হয় না কোনো পাঠ্য বই আছে, থাকলেও তার একটা দুটো লাইন থাকতে পারে, কিন্তু পুরো রাশিয়ার চিঠি বইটা যদি আপনি একটু ভালো করে পড়েন, তাহলে দেখবেন যে রাশিয়ার চিঠির মধ্যে আপনি আপনার জীবনবোধকে খুঁজে পাচ্ছেন। আমি আমার মত বলছি, অবশ্যই অন্য লোকের মত থাকতে পারে। এরকম রবীন্দ্রনাথকে যদি টুকরো টুকরো করে পড়ি, তো রবীন্দ্রনাথ সেই 1930 সালে লিখছেন যে আমরা কিছু জানবো না, কিন্তু স্বরাজ সম্বন্ধে পুরো একটা মানুষ পুরো অধিকার লাভ করবে। আমি কিছুই জানি না, অথচ স্বরাজ আমার চাই। অর্থাৎ যা খুশি করার স্বাধীনতা, স্বাধীনতা আর যা খুশি করার স্বাধীনতার মধ্যে একটা তফাৎ থাকে। তা না হলে কেউ আজকের সময় দাঁড়িয়ে ভাবতে পারে একটা স্কুলের মধ্যে ঢুকে কিছু বহিরাগত গুন্ডা মাস্টারমশাইদের মার হচ্ছে, তো ঘটছে, তো কে ঘটাচ্ছে সেটা বড় প্রশ্ন নয়, ঘটছে তো। আমরা নেতাদের মুখ থেকে কি অশ্লীল শব্দ শুনছি তো, কিন্তু তারা কি অশিক্ষিত না? তারা কি লেখাপড়া করেনি? না, তারা লেখাপড়া করেছেন, কিন্তু পড়াশোনাটা করেননি। আমি যেটার মধ্যে বারবার ঢুকতে চাইছি যে তারা রবীন্দ্রনাথ পড়েননি,
তারা রবীন্দ্রনাথের দু একটা কবিতার লাইন মুখস্থ করে রেখেছেন ওই বক্তৃতা দিতে কাজে লাগে বলে। কাজী নজরুল বলেছিলেন না, বক্তিমা দিয়ে কাঁদিতে সবাই গুড়ায় লঙ্কা, পকেটেতে বোকায় এই বেলা ঢোকা। অর্থাৎ যতটুকু বক্তৃতা দিতে কাজে লাগতে পারে ততটুকু রবীন্দ্রনাথ তিনি পড়েছেন, ততটুকু নজরুল তিনি পড়েছেন, তারপরে ধান্দায় নেমে পড়েছেন। আর এই ধান্দাবাজির চক্করে পড়ে আমরা সাধারণ মানুষেরাও বইটাকে এভাবে বন্ধ করেছি। বন্ধ করে মোবাইল ফোন কি খারাপ? একেবারে খারাপ না, ভীষণ ভালো। প্রতি মুহূর্তে আমি আপনার সঙ্গে, আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন, আমি আপনার খবর নিতে পারছি, যেটা এই সমকালে যদি মোবাইল ফোন না থাকতো হয়তো আমার আপনার কোনো কালে দেখাই হতো না। সেই দেখাটা হচ্ছে। একটা রদ্দি উপন্যাস পড়ার থেকে একটা ভালো ওই কি বলে আজকাল মোবাইলে দেখা যায় ওই সিরিয়াল নয়, সেটা দেখা অনেক ভালো, ওই ওয়েব সিরিজ অনেক ভালো। কিন্তু তা বলে বইয়ের থেকে যে নিজের কল্পনা শক্তির বিকাশ ঘটানো, নিজের চিন্তা ভাবনার বিকাশ ঘটানো, তার থেকে যদি আমি বিরত থাকি, তার থেকে যদি দূরে থাকি, বই যদি শুধু তাকেই থাকে, তাহলে বই মেলাও বৃথা, বই কেনাও বৃথা, আর জীবনটা তো বৃথা বটেই। কারণ একটু উল্টো কথাও এখানে মানে আমার খুব বলতে ইচ্ছে করছে যে সুকুমার রায় তো লিখেছেন বিদ্যে বোঝাই বাবু মশাই, যে প্রচুর পড়েছি কিন্তু তার থেকে কিছু শেখেনি, মানে মস্তিষ্কটাকে খাটায়নি। শেষ পর্যন্ত তাকে কে বাঁচালো? তাকে বাঁচালো ওই মাঝিরা, যারা মস্তিষ্কটাকে খাটিয়েছে, যারা প্রকৃতির থেকে পড়াশুনো করেছে। অর্থাৎ পড়াশুনো করতে হবে, লেখাপড়া শুধু নয়। বিদ্যে বোঝাই বাবু মশাই লেখাপড়া করেছিলেন, বিদ্বান হয়েছিলেন, কিন্তু আমাদের যদি আমি সেই বইটার থেকে যে ভেতরের গল্পটা, যে চিত্রকল্পটা, সেটা যদি আমি অনুভব না করতে পারি, আজকে যদি সীতা দ্রৌপদীর কখনো দেখা হয়ে যায় কোথাও একটা কোনো প্রান্তরে, সেটা শিশির কুমার দাস ওই অলৌকিক সংলাপে যেভাবে বলছেন, হ্যাঁ, বা মল্লিকা সেনগুপ্ত যখন সীতায়ন লিখছেন রামায়ণের একটা উল্টো দিক চিন্তা ভাবনা করে, সেটার মধ্যে যদি নিজে নিমগ্ন না হতে পারি, তাহলে কোনো মোবাইল, কোনো ইউটিউব, কোনো ফেসবুক, কোনো আপনার কি বলে ওটাকে হোয়াটসঅ্যাপ না আমাদের বাঁচাতে পারবে না। আমাদের বাঁচতে হলে ওই যে একটা স্লোগান আছে না, যে ভুকা মানুষ বই ধরো ওটা তোমার হাতিয়ার। আমি বলছি না, ভুকা মানুষ নয়, সমস্ত মানুষ, যারা দুবেলা খেতে পায়, যারা দুবেলা খেতে পায় না, সবাই যদি বইয়ের দিক থেকে নজর সরিয়ে নেই, আমরা বইয়ের অক্ষরগুলো আমাদের কাছে যদি শুধুমাত্র দৃশ্য আর শ্রবণের মাধ্যম হয়ে ওঠে, আমাদের কিন্তু সাংঘাতিক বিপদ এই কারণে প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা করে ভাবে, প্রত্যেকটি মানুষ তাদের নিজের মতন করে চিন্তা করে। সবকটা চিন্তা যে ভালো, সবকটা চিন্তাই যে খারাপ, এমনটা তো হতে পারে না। সুতরাং ভালো মন্দ চিন্তার মিশ্রণে যে সমাজটা তৈরি হয়, সেই সমাজটা মানুষের বাসযোগ্য সমাজ। আর যে সমাজটা শুধুমাত্র অলস মস্তিষ্ক দিয়ে গঠিত হয়, একদল মানুষ, ওই বিদ্যে বোঝাই বাবু মশাই, যারা রবীন্দ্রনাথকে কয়েক লাইন মুখস্থ করে নিয়েছেন, যারা সুকান্তকে কয়েক লাইন মুখস্থ করে নিয়েছেন, যারা গীতার থেকে দু এক লাইন মুখস্থ করে নিয়েছেন, যারা উপনিষদ থেকে দু এক লাইন মুখস্থ করে নিয়েছেন, তারা ওই অন্যান্য ধর্মের দু এক লাইন মুখস্থ করে নিয়েছেন। আর আমাদের সামনে যখন তাদের সামনে মাইক বসে, আর আমরা যখন বোকার মতন তাদের সামনে বসে থাকি, ভাবি কত কিছুই না জানতে পারবো তার কাছ থেকে। তিনি যখন সেগুলো আউড়ে যান, আমরা যখন বিশ্বাস করি, তার চাইতে বড় ঠকা আর কিছু হতে পারে না। কারণ আমরা তাকে বিশ্লেষণ করতে ভুলে যাচ্ছি, আমাদের মস্তিষ্কটাকে ক্রমশ 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 অলস করে তুলছি। সুতরাং বই মেলার সময় দাঁড়িয়ে এই আলোচনা যখন করলাম, আপনাদের কাছে আবেদন থাকবে, নিশ্চয়ই বাড়িতে বই আছে, বই না থাক খবরের কাগজ আছে, খবরের কাগজ না থাক ঠোঙা তো আছে, পড়াটা অভ্যাস করুন।
কারণ পড়ার কোনো বিকল্প হয় না। নিজের মতন করে ভাবার চেষ্টা করুন, নিজের মতন করে চিন্তা করার চেষ্টা করুন। একটা কবিতার কত রকম মানে হতে পারে, একটা গল্পের লাইনের কত রকম মানে হতে পারে, নিজে নিজে ভাবা শুরু করুন এবং নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমি কি ঠিক ভাবছি, নাকি আরেকজনকে প্রশ্ন করুন যে এই জায়গাটা এইরকম কেন হলো, এই জায়গাটা তো এরকম হতে পারত, আমি কেন এরকম আছি, কেন এর চেয়ে ভালো থাকতে পারবো না। নিজেকে প্রশ্ন করুন, অন্যকে প্রশ্ন করুন। আমরা সবাই মিলে কেন আরো ভালো হয়ে উঠতে পারবো না, আরো ভালো একটা নতুন স্বপ্ন দেখতে পারবো না, আরো ভালো জীবনটা কাটাতে পারবো না। নিজেকে প্রশ্ন করুন। এই প্রশ্ন করতে গেলে আপনাকে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, এবং এটাই বইমেলার মূল উদ্দেশ্য ছিল, আজও আছে। আমরা বোধহয় সেই লক্ষ্য থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। আসুন সবাই মিলে খোঁজা শুরু করি, এবং সেই শুরুটা আজকেই হোক, আজ রাতেই হোক। আজ রাতেই শোবার আগে 1 লাইন 2 লাইন পড়ুন, কবিতা পড়ুন, গল্প পড়ুন, উপন্যাস পড়ুন, যা খুশি পড়ুন, খবরের কাগজ পড়ুন, পড়ুন, নিজে পড়ুন, নিজে বিশ্লেষণ করুন, এবং সেই বিশ্লেষণের মধ্য দিয়ে আসুন আমরা সবাই মিলে একটা বাসযোগ্য সমাজ গড়ে তুলি, যেটা কবি সুকান্ত বলেছিলেন, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। সবাই খুব ভালো থাকবেন। আর রোজ যে কথা বলি যে আমাদের 7 নিউজ চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই বিজ্ঞাপনহীন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, কারণ তাহলে নোটিফিকেশনটা আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। আর আমরা সব সময় আপনাদের সাথে থাকব, যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে, যে কোনো আনন্দে সব সময় সাথে পাবেন 7 নিউজ নেটওয়ার্ককে। জয় হিন্দ।